আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও স্বাগতম। গত দুই পর্বে আমরা ভর্তিযুদ্ধ প্রস্তুতির পদার্থবিজ্ঞানের গতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। বুয়েট, রুয়েট, চুয়েট, সাস্ট, কুয়েট সকল ইঞ্জিনিয়ারিং ও যেসব ভার্সিটিতে লিখিত পরীক্ষা রয়েছে, সেই লিখিত পরীক্ষার যে সকল গাণিতিক সমস্যা বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই সমস্যাগুলো বাছাইয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সমস্যাগুলোতে অধিকাংশ শিক্ষার্থীদের সমস্যা হয় সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বুয়েট, বুটেক্স এর 3টা প্রশ্ন নিয়ে। তো এই 3টা প্রশ্ন পর্যায়ক্রমে সহজ থেকে কঠিনের দিকে যাবে, আশা করি তোমরা সবাই ভালো করে লক্ষ্য করবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব বুয়েট 12-13 সালের একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি এরকম: ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটি পড়ন্ত বস্তুকে আঘাত করার জন্য 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি করা হবে। তো এটা যদি আমরা চিত্র হিসেবে আঁকি তাহলে এরকম হবে। ধরা যাক এটা ভূমি, এই ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে, এই উচ্চতাটা ধরা যাক 300 মিটার, এই টোটাল উচ্চতা হচ্ছে 300 মিটার। এই উচ্চতা থেকে একটা বস্তু পড়ছে স্থির অবস্থা থেকে এবং এই অবস্থান থেকে ভূমিতে অবস্থিত গুলির যে আনুভূমিক দূরত্ব সেটি হচ্ছে 500 মিটার। তো আমাদের প্রশ্ন করেছে যদি বন্দুক হতে গুলি বের হওয়ার মুহূর্তে বস্তুটি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করে, অর্থাৎ এই বস্তুটি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করবে যখন বন্দুক থেকে গুলি নিক্ষেপ করা হবে, তাহলে এই গুলিটি অনুভূমিকের সাথে কত কোণে ছুটতে হবে যাতে করে এই গুলিটি বস্তুটিকে আঘাত করতে সক্ষম হয়। এক্ষেত্রে আমরা ধরি আমাকে আলফা কোণে গুলিটি নিক্ষেপ করতে হবে এবং গুলিটির আদিবেগ ধরে নেই ইউ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যদি এই গুলিটি এই বস্তুটিকে আঘাত করতে সক্ষম হয় তাহলে গুলিটিকে অনুভূমিক বরাবর 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং বস্তুটি যেহেতু গুলিটি নিক্ষেপ করার সাথে সাথে পড়তে শুরু করে, ধরা যাক এই উচ্চতায় এসে গুলিটি এবং বস্তুটি একত্রিত, অর্থাৎ গুলিটি বস্তুটিকে আঘাত করতে সক্ষম হলো। এই উচ্চতা হচ্ছে উপর থেকে h মিটার যদি হয় তাহলে বাকি উচ্চতাটা হবে 300 - h মিটার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই গুলিটা যদি এই বস্তুটিকে আঘাত করতে চায় তাহলে গুলিটাকে একই সাথে 500 মিটার দূরত্ব অনুভূমিক ভাবে এবং উলম্ব ভাবে 300 - h মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখন আমরা দেখি এটি যেহেতু একটি প্রাসের ক্ষেত্রে অনুভূমিক দূরত্বের সূত্র থেকে আমরা পাই প্রাসের বেগ যদি ইউ হয় তাহলে বেগের অনুভূমিক অংশ হচ্ছে ইউ কস আলফা। এক্ষেত্রে ধরি টি সময় পর বস্তুটি আঘাত করবে কিন্তু টি ইজ ইকুয়ালস টু অনুভূমিক দূরত্ব হচ্ছে 500। এখান থেকে আমরা 1 নং সমীকরণ পাই। পরবর্তীতে এই গুলির ক্ষেত্রে যে উলম্ব উচ্চতা অর্থাৎ 300 - h মিটার, প্রাসের ক্ষেত্রে উলম্ব উচ্চতার সূত্র থেকে আমরা পাই y ইজ ইকুয়ালস টু u sin alpha t minus half gt square। অর্থাৎ উলম্ব উচ্চতা y হলে y equals to u sin alpha t minus half gt square। এক্ষেত্রে উলম্ব উচ্চতা হচ্ছে 300 - h equals to আমরা বেগ ধরে নিয়েছি u, তো বেগের উলম্ব অংশ হচ্ছে u sin alpha, তো মোট সময় হচ্ছে t minus half gt square। এখন আমরা এখানে দেখি যেহেতু গুলিটি নিক্ষেপ করার সাথে সাথে বস্তুটি নিচে পড়তে শুরু করবে এবং h দূরত্ব নামার পর গুলিটি বস্তুটিকে আঘাত করবে, তাহলে আমরা এখান থেকে জানতে পারি h equals to half gt square। কারণ এক্ষেত্রে বস্তুটি নিচের দিকে পড়ছে, তো পড়ন্ত বস্তুর সূত্র h equals to ut plus half gt square। এখানে u এর মান যেহেতু 0 তাই h equals to আমরা পাই half gt square। তো h equals to যে half gt square পেলাম, এটা যদি আমরা ধরি 3 নং সমীকরণ, এই 3 নং সমীকরণের এই মানটা আমরা যদি এখানে বসাই তাহলে আমরা পাই বা 300 - h equals to u sin alpha t minus h। এখান থেকে দেখি এখানেও h এখানেও h, এই দুই h বাদ গেলে আমরা পাই u sin alpha t is equals to 300। এটাই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা দেখব এই 2 নং সমীকরণ থেকে কিভাবে আমরা আলফার মানটি পেতে পারি। আমরা 1 নং সমীকরণ পেয়েছি u cos alpha t is equals to 500, 2 নং সমীকরণ পেয়েছি u sin alpha t is equals to 300। এখন আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই u sin alpha t divided by u cos alpha t is equals to 300/500। এখান থেকে আমরা পাই u কাটা t কাটা, sin alpha divided by cos alpha is equals to আমরা জানি tan alpha is equals to 3/5। সুতরাং আলফা is equals to হবে tan inverse 3/5। এটি ক্যালকুলেটরে এটি তোমরা একটা নির্দিষ্ট মান পাবা এবং এই মানটি হবে আমাদের আলফার মান, অর্থাৎ এই কোণে
যদি আমরা গুলিটিকে নিক্ষেপ করি তাহলে গুলিটি বস্তুটিকে আঘাত করতে সক্ষম হবে। আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব বুটেক্স 9-10 সালে এসেছিল এমন একটি প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটা অনেকের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে এবং এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করা যায়। তো প্রশ্নটা খুব একটা কঠিন না। তো প্রশ্নটা থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে টেক্সটাইল কলেজের সামনে একটি বাস স্থির অবস্থা হতে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যাত্রা শুরু করে। অর্থাৎ এখান থেকে একটা বাস, এখানে যদি একটা বাস থাকে, বাসকে আমরা বি নামে চিহ্নিত করলাম। এই বাসটি স্থির অবস্থা হতে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যাত্রা শুরু করে। 12.8 মিটারের অধিক পশ্চাৎ থেকে কোনো ছাত্র 8 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালে বাসটি ধরতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এই বাস থেকে এই ছাত্রের দূরত্ব দেয়া আছে। এখানে যদি একটা ছাত্র, ধরা যাক স্টুডেন্ট আমরা চিহ্নিত করলাম, এই স্টুডেন্টের দূরত্ব 12.8 এর অধিক হলে ছাত্রটি 8 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়িয়ে বাসটিকে ধরতে পারবে কিনা। অর্থাৎ এখানে আমাদের এই দূরত্বটা হচ্ছে চলক, এই দূরত্বের মান 12.8 মিটারের বেশি হলে ছাত্রটি বাসটিকে ধরতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখানে আমরা চলক ধরে নেই এই বাসটি থেকে ছাত্রটি x মিটার দূরত্ব অবস্থিত। অর্থাৎ এই x এর মান আমরা বের করার ফলে আমরা জানবো x এর মানটা 12.8 মিটারের বেশি হবে না কম হবে। ধরা যাক t সেকেন্ড সময় পরে বাসটি c বিন্দুতে পৌঁছালো এবং ছাত্র c বিন্দুতে পৌঁছালো, ফলে বাস এবং ছাত্র একত্রে মিলিত হলো। t সেকেন্ড সময় পর বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব bc ইকুয়ালস টু হবে, যদি আমরা s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার সূত্র থেকে পাই, ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে ut এর মান হচ্ছে 0 কারণ বাসটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। এক্ষেত্রে আমাদের ত্বরণের মান দেয়া আছে 2.5 এক্ষেত্রে, এবং সময় যদি t হয় তাহলে এখান থেকে আমরা পাই 1.25 t স্কয়ার। অর্থাৎ bc ইকুয়ালস টু 1.25 t স্কয়ার। এবং ছাত্র যেহেতু s পয়েন্ট থেকে 8 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করেছে এবং যদি ছাত্রটি c বিন্দুতে পৌঁছায় তাহলে এই দূরত্ব sc ইকুয়ালস টু হবে, আমরা সমবেগের সূত্র জানি, s ইকুয়ালস টু vt। ওখান থেকে আমার মেইন বেগের মান দেয়া আছে 8, তাহলে 8 ইনটু মোট সময় হচ্ছে t, তাহলে sc ইকুয়ালস টু আমরা পাই 8t। এখন এই চিত্রে আমরা লক্ষ্য করি, এই চিত্র থেকে আমরা পাই sc ইকুয়ালস টু x প্লাস bc। এখান থেকে যদি আমরা sc এর মান বসাই 8t ইকুয়ালস টু x প্লাস 1.25 t স্কয়ার বা 1.25 t স্কয়ার মাইনাস 8t প্লাস x ইকুয়ালস টু 0। এক নং সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এক নং সমীকরণটি t চলকের একটি দ্বিঘাত সমীকরণ, মানে এখানে x এর মান হচ্ছে একটি ধ্রুবক মান। তো এই সমীকরণটাকে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি তাহলে এখানে এই সমীকরণের আমরা পৃথক কি জানতাম, b স্কয়ার মাইনাস 4ac। b স্কয়ার মাইনাস 4ac এর মান বাস্তব কখন হয়, যখন এই মানটা 0 এর সমান বা 0 থেকে বড় হয়। তো এর সাথে যদি এই সমীকরণটা তুলনা করে পাই তাহলে এখানে b এর মান হচ্ছে -8, a এর মান হচ্ছে 1.25 এবং c এর মান হচ্ছে x। তাহলে এই সমীকরণের যদি আমরা পৃথক নির্ণয় করি এক নং সমীকরণের, সেখান থেকে আমরা পাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু -8 স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান হচ্ছে 1.25 ইনটু c এর মান হচ্ছে x। এটা হতে হবে 0 এর চেয়ে বড়, তাহলেই কেবল সময়ের মানটা বাস্তব হওয়া সম্ভব এবং ছাত্রটি বাসটিকে সেই ক্ষেত্রে ধরতে পারবে। তো এখান থেকে আমরা দেখতে পারি 64 ইজ ইকুয়ালস মাইনাস 5x এটা 0, বা এখানে যদি আমরা চিহ্ন পরিবর্তন করি 5x মাইনাস 64, তাহলে আমার অসমতার চিহ্ন পরিবর্তিত হবে, লেস দ্যান ইকুয়ালস 0 বা 5x লেস দ্যান ইকুয়াল 64 বা x লেস দ্যান ইকুয়াল, এই মানটা যদি আমরা বের করি 64 ডিভাইডেড বাই 5 তাহলে আমরা পাবো x লেস দ্যান ইকুয়ালস 12.8। অর্থাৎ এখানে x এর মান 12.8 এর সমান বা তার চেয়ে ছোট হলেই কেবলমাত্র এই ছাত্রটি এই শর্ত অনুযায়ী এই বাসটিকে ধরতে পারবে, এবং 12.8 মিটারের বেশি হলে ছাত্রটি বাসটিকে ধরতে পারবে না। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 12.8 মিটারের অধিক থেকে কোনো ছাত্র বাসটিকে ধরতে পারবে না। এখন আমরা আলোচনা করব আরো একটি প্রশ্ন নিয়ে, যেটি বুয়েট 17-18 সালে ভর্তি পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নটি অনেকের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, তার কারণে এখানে এমন একটি শব্দ দেয়া আছে যেটা অনেক সময় আমাদেরকে কনফিউজ করতে পারে, যেটা প্রশ্নের সাথে সংঘর্ষপূর্ণ মনে হতে পারে। তো এখন আমরা দেখি এই প্রশ্নটি কি। প্রশ্নটি হচ্ছে, একটি ক্রিকেট বলের ওজন 0.65 কেজি, একজন ফিল্ডার স্বল্পতম সময়ে 100 মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার বেগে বলটি ছুটতে হবে। এই গতিতে ছুড়লে
তা কতক্ষণ পর উইকেট কিপারের কাছে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এই দ্বিতীয় প্রশ্নতে আমাদের চেয়েছে বিচরণকাল। বিচরণকাল আমরা সহজে বের করতে পারবো যদি আমরা কোণ জানি এবং বেগ জানি। কিন্তু প্রথম প্রশ্নে চেয়েছে ন্যূনতম কত বেগে বলটি ছুটতে হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে একটু কনফিউশন লাগে আমাদের এই শব্দটাতে, স্বল্পতম সময়ে। স্বল্পতম সময়ে এবং ন্যূনতম কত বেগে। এখানে আসলে বলেছে স্বল্পতম সময়ে আমাদের প্রয়োজন নেই, কারণ এখানে বলেছে ন্যূনতম কত বেগে, অর্থাৎ এই বেগের মানটা সর্বনিম্ন কত হওয়া প্রয়োজন যখন এই বলটি উইকেট কিপারের কাছে পৌঁছাবে। তো এখন আমরা দেখি এখানে যেহেতু ফিল্ডার এবং উইকেট রক্ষকের দূরত্ব হচ্ছে 100 মিটার, অর্থাৎ এক্ষেত্রে আমার প্যাচটি যদি এরকম ভাবে যায়, এটা যদি ফিল্ডার হয়, যদি উইকেট কিপার হয়, এদের মধ্যে যে অনুভূমিক দূরত্ব সেটা হচ্ছে 100 মিটার। এখন এই 100 মিটার হবে আমার আনুভূমিক পাল্লা। তো আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 100 মিটার। আর এর সূত্র আমরা কি পাই, আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইডেড বাই জি। এখান থেকে আমরা পাই ভি নট স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর জি ডিভাইডেড বাই সাইন টুয়াইস থিটা। 1 বাই সাইন টুয়াইস থিটা ইজ ইকুয়ালস টু কোসেক টুয়াইস থিটা। তো আর জি কোসেক টুয়াইস থিটা। এখন আমরা ভি এর মান কি পাই, ভি নট ইজ ইকুয়ালস টু রুট ওভার আর জি কোসেক টুয়াইস থিটা। আমাদের প্রশ্নে বলেছে ন্যূনতম কত বেগ হতে হবে, অর্থাৎ বেগের মানটা মিনিমাম হতে হবে। আচ্ছা, বেগের মান কখন মিনিমাম হবে, যখন এই রাশিটার মান মিনিমাম হবে এবং এই রাশিটা একটা চলকের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে থিটা, অর্থাৎ যে কোণে আমি বস্তুটাকে নিক্ষেপ করব। এই কোণটা যদি থিটা হয় তাহলে কোসেক থিটার মানটা যদি সর্বনিম্ন হয় তাহলে এখানে ভি এ নট এর মানও সর্বনিম্ন হবে। কোসেক থিটার সর্বনিম্ন মান হচ্ছে 1। কোসেক টুয়াইস থিটা যদি 1 হয়, অর্থাৎ কোসেক টুয়াইস থিটার মান যদি সর্বনিম্ন হয়, এখান থেকে আমরা পাই 1 বাই সাইন টুয়াইস থিটা ইজ ইকুয়ালস টু 1, বা সাইন টুয়াইস থিটা 1 কে উল্টাইলেও 1 ইজ ইকুয়ালস টু টুয়াইস থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। অর্থাৎ থিটার মান যখন 45 ডিগ্রি হবে তখন কোসেক টুয়াইস থিটার মান সর্বনিম্ন হবে এবং মানটি হচ্ছে 1। সেক্ষেত্রে আবার বেগের মান হচ্ছে ন্যূনতম হবে। তাহলে ভি নট মিনিমাম হবে কখন, যখন থিটা এর মান হবে π/4 বা 45 ডিগ্রি। আমরা দেখলাম ভি নটের মান মিনিমাম হবে যখন থিটার মান হয় 45 ডিগ্রি। তো এখন আমরা ভি নটের যে মিনিমাম মানটা সেটা যদি বের করতে চাই, তাহলে এই সূত্রে আমরা পাই আর এর মান হচ্ছে 100 মিটার, জি এর মান হচ্ছে আমরা জানি 9.8 ইন্টু কোসেক থিটার মান আমরা জানি 45 ডিগ্রি। যেহেতু এখানে টুয়াইস থিটা, তাহলে 45 ইন্টু 2 ইকুয়ালস 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে 1, তো আমার এই মানটা হবে 100 ইন্টু 9.8 is equals to 9800 মিটার পার সেকেন্ড। এখন এই মানটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিলোমিটার পার আওয়ারে আনি তাহলে সেই মানটি হবে আমাদের ন্যূনতম বেগের মান। এখন যেহেতু এখানে আমরা বেগের মান জানি এবং থিটার মানও জানি, তাহলে এখানে দ্বিতীয় অংশে চেয়েছে হচ্ছে কতক্ষণ পর, অর্থাৎ মোট বিচরণকাল টি ইকুয়ালস টু আমরা জানি টুয়াইস ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, 2 ইন্টু ভি নটের যে মানটা রয়েছে রুট ওভার এত গুণন সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। এই মানটা বের করলে আমরা পাবো 4.52 সেকেন্ড। অর্থাৎ ন্যূনতম এত বেগে বলটি ছুড়লে তা 4.52 সেকেন্ড পর কিপারের কাছে পৌঁছাতে পারবে। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।